বর্তমানে বাংলাদেশের পর্যায়কে আমরা যদি চিন্তা করি যে আমরা সিরিয়াল র‍্যাংকে যেরকম যা আছি, জি, বাংলাদেশ থেকে গ্লোবাল ইমিগ্রেশনের জি। সিনারিওটা আপনাদের প্র্যাকটিসের অনুযায়ী what জি, do you see? How do you see that? যে আমি আমি যখন আপনার একলারাতে ছিলাম, ওই জি। সময় আমার মনে আছে যে আমরা একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে go through করেছিলাম যে হুম, বাংলাদেশের পাশের দেশ not even ইন্ডিয়া, নেপাল ছোট নেপাল রাইট। ইকোনমিক দেশ relatively হুম, তাদের সাকসেস রেশিও was much, much, much higher, probably 72% হুম, অ্যাপ্রুভাল রেট ছিল। জি। সেইখানে বাংলাদেশের অ্যাকসেপ্টেন্স রেট ছিল মাচ লো। আপনার probably even lower than 30%. হ্যাঁ, সো হ্যাঁ। I guess এরকম বিভিন্ন আরো অনেক দেশ আছে যেগুলো জি, মেজর ডেস্টিনেশন হিসেবে কনসিডার করে। জি। বাংলাদেশ থেকে অনেক রিফিউজাল হয়। হুম, হুম। তো ওই সময় দেখা যায় ইমিগ্রেশন জিনিসটা অনেকটা স্লো ডাউন ছিল। বাট এখন ২০২৫ সালের এই অক্টোবর মাসে আপনাদের দৃষ্টি থেকে জি। এই গ্লোবাল ইমিগ্রেশন সিনারিওটা বাংলাদেশী হিসেবে জিনিসটা কেমন হয়ে আছে? জি ভাইয়া, থ্যাংক ইউ। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কারণ হচ্ছে যে কানাডার একটা স্বর্ণযুগ আমরা পার করছি। সবাই হুম, জানি মানে লাইক এভরি 100 পিপল ইউ আস্ক মানে 90 পিপল দেখবেন কানাডা নিয়ে কথা হুম, হুম, বলতেছিল। হুম। তো একটা সময়। সো জি, ওই সময় মানুষ গেছে, দে চেঞ্জ দেয়ার লাইফ অলসো। মানে পরে জি। যেটা হলো গভর্নমেন্ট এর একটা কাটডাউন আসলো, হুম, ক্র্যাকডাউন হুম, এরকম হবে। শুধু বাংলাদেশ না, আই থিংক এই যে সাবকন্টিনেন্ট ওভারঅল একটা বিষয় আসলো। তো জি, তখন মানে আপনি যেটা বলতেছিলেন এই যে 30% সামথিং which was মানে খুবই আমাদের জন্য ডিসঅ্যাপয়েন্টিং আরকি কাজ করে এবং চ্যালেঞ্জিং। তখন আমরা জি, জি। কানাডা মার্কেটটা নিয়ে স্টপ রাখতে আমাদেরও খুব খারাপ লাগতেছিল। কারণ সবাই কথাই বলতো আসলে কানাডা নিয়ে। ফার্স্ট এ কথা বলতো সবার আগে, হুম, হ্যাঁ? তো এখন জিনিসটা একটু বেটার হয়েছে। পুরোপুরি যে ইমপ্রুভ হয়ে মানে হইছে তা বলব না। এখনো আস্তে, আস্তে মাস্টার্স এর স্টুডেন্টরা স্টিল মানে কানাডাতে যাচ্ছে। বাট ওই যে হাইপ টা নাই। এখন হাইপ টা চলে গেছে একটু অস্ট্রেলিয়ামুখী।